সবাইকে স্বাগতম। আমি ঠিক এরকম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বুঝিনি, আমি কখনো সংবাদ সম্মেলন করিও না। আমি ভেবেছিলাম ইয়েতে শিক্ষাতে এত সাংবাদিক যে কাজ করে আমি জানতাম না, বা আমরা তো শিক্ষার বেশিরভাগ সাংবাদিক আজকে আসতে পারেনি। সচিবালয়ের সবগুলো গেট বন্ধ, যারা তাও আসতে পারেনি। আসলে আমি যেটা আগে বলেছি যে আমি আসলে আনুষ্ঠানিক ইয়ে করতে চাচ্ছিলাম না, আমি একটু ইনফর্মালি সবসময় কথা বলি। এখনকার যে বিষয় সেটা হলো যে ওই এইচএসসি পরীক্ষার বাকি পরীক্ষাগুলো বাতিল করার বিষয়ে। তো আমি একটু যখন কথা বলবো আপনারা আমাকে প্রশ্ন করবেন না, প্রশ্ন করলে তো আমার বক্তব্যটা আমাকে বলতে দিন। অবশ্যই আমার নিজে কি মনে করি। এসএসসি পরীক্ষার অর্ধেকের মতো প্রায় হয়ে গিয়েছিল। তারপর তো এই ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান অনেক মাস চলে গেছে। এরপরে ইদানিং কয়েকদিন ধরে ছাত্রদের একটা আন্দোলন হচ্ছিল যে বাকি যে পরীক্ষাগুলো সেগুলো আগেরগুলো মূল্যায়ন হবে, বাকি পরীক্ষাগুলো যাতে বাতিল করা হয়। এই আন্দোলনটা আস্তে আস্তে বিস্তৃত হয়েছে ঢাকার বাইরেও, এবং একটা গতকাল একটা অনভিপ্রেত পরিস্থিতি আমি বলবো। তার মধ্যে আমাদের এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা সেটা হলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়। তিনি সব বোর্ডেরই সমন্বয় করেন, তারই এটা বলার কথা। তিনি এই বাকি পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত দিয়েছেন। আমি নিজে মনে করি যে এই বিষয়ে আরো অনেক চিন্তা ভাবনার অবকাশ ছিল, এবং সেটা হলে অনেক ভালো হতো। শিক্ষার্থীদের, আন্দোলনকারী শিক্ষার্থী যারা, তাদের দাবি ছিল, তাদের যুক্তি ছিল যে তারা মানসিকভাবে বিপর্যস্ত। এত বড় একটা গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলনের পরে আবার ক্লাসরুমে এখনই ফিরে গিয়ে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার তাদের একটা মানসিক চাপ, এটা তারা বলেছে। কিন্তু সমস্যাটা এই যে তারা তো কয়েক হাজার হবে, আর এই এইচএসসি পরীক্ষা দিচ্ছে 12-13 লাখ সারা দেশে। এখন তাদের মতামত যে এই সব শিক্ষার্থীদের মতামত তা তো যাচাই করার কোনো সুযোগ নেই। কিন্তু যেটা আমি পরে বিবেচনা করেছি সেটা হলো যে পরিস্থিতি দেখা দিয়েছে, এখনো তো সারা দেশে আমরা শান্তি শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে পারিনি। সেটা বিশেষ করে গতকাল যেভাবে প্রশাসনের সর্বোচ্চ স্থানে যেভাবে আন্দোলন হয়েছে সেক্রেটারিয়েটের ভিতরে, সেটা তো খুবই দুঃখজনক, এবং আগে সেটা হয়নি। আমার নিজের মনে হয়েছে যে এই পরিবেশটা আরো কিছুদিন আমাদের সামলাতে হবে। এর মধ্যে এত বিভিন্ন জায়গায় যে পরীক্ষা কেন্দ্রগুলো, সেগুলোর যে অবস্থা, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় অনেক কাগজপত্র নষ্ট হয়েছে, এবং সেখানে নিরাপদ পরিস্থিতিতে শিক্ষার্থীরা নিরাপত্তা বোধ করবে কিনা, এবং সেখানেও যদি দুই পক্ষ থাকে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিনা। এবং সবচেয়ে বড় কথা যে প্রশ্নপত্রগুলোর যে গোপনীয়তা, এটা এখনকার যে পরিবেশ, এখানে কে যে ভিতর থেকে কি করে বসে, এবং কোনো একটা চক্রান্ত যে কোনো পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার
যথেষ্ট সুযোগ এখানে অনেকের আছে ভিতরে, আমরা তো জানি না এরা কারা। এইসব এইসব নিয়ে আমি এখনো বলবো যে এর পক্ষে বিপক্ষে যুক্তি রয়ে গেছে। আমি নিজে চেয়েছিলাম আরো বিচার বিবেচনা করে সময় নিতে, কিন্তু আপনারা জানেন যে যেই সব যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত ঘটনা। তবে একটা একটা রক্ষা কবচ আমার মনে হয়েছে, সেটা হলো আমরা যখন ছাত্র ছিলাম, আমি তখন এই ব্যবস্থা ছিল, এখন সব কলেজে নাই কিন্তু ভালো ভালো কলেজে আছে। সেটা হলো এই পরীক্ষার্থীরা তো পুরো শিক্ষা বছর পরীক্ষা দিয়েছে, তাদের টেস্ট দিয়েছে, প্রি টেস্ট দিয়েছে। আমি সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে তারা যেন এই শিক্ষার্থীদের সকল বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন পত্র, যেখানে তাদের যে পরীক্ষাগুলো দিয়েছে সেই মূল্যায়ন পত্রটা তাদেরকে দেওয়া হয়। এখন বোধহয় সব কলেজে দেওয়া হয় না, কিন্তু আমি মনে বলবো যে ছাত্ররা নিজেদের স্বার্থেই সেটা যদি চায় তাহলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ সেটা দিতে বাধ্য। এমনও দেখা যাচ্ছে যে যারা বিদেশে, আমাদের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পড়েই বিদেশে চলে যায়, সেখানে কিন্তু আমাদের যে এই এসএসসি এইচএসসি এগুলোর ফলাফলের থেকেও আমার নিজের অভিজ্ঞতা, আমি জানি আমার ছেলেমেয়েদের অভিজ্ঞতা থেকে, যে তারা সবচেয়ে বেশি মূল্য দেয় ওই স্কুলের মূল্যায়ন পত্রের। কারণ তারা জানে যে সেই স্কুলের শিক্ষকরা এবং যারা বিশেষ করে যিনি প্রধান শিক্ষক তিনি তো এই মূল্যায়ন পত্র দেন, সেটা উনি জেনে শুনে প্রত্যেক শিক্ষার্থীকে জেনে শুনেই তো সেটা দেন। আর আমাদের তো এর পরবর্তী পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে। এই ভর্তি পরীক্ষা তো সব বিষয়ের উপরই হয়। বিশ্ববিদ্যালয় কিভাবে ভর্তি পরীক্ষা নেবে সেটা তো আমাদের আওতায় নেই, কিন্তু হয়তো যদি সেই ভর্তি পরীক্ষাকে, এই যে পরীক্ষাগুলো হয়নি সেটার জন্য তারা যদি আরো বেশি যাচাই বাছাই করতে চান, সেই সুযোগ তো রয়ে গেছে। কাজেই দুটো রক্ষা কবচ আমি মনে করছি। একটা হলো যে নিজেদের কলেজ থেকে শিক্ষার্থীরা তাদের সারা বছরের সব পরীক্ষার মূল্যায়ন পত্র গ্রহণ করবেন, এটা চাইলেই তারা পাবেন। কোনো শিক্ষার্থী যদি খুব খারাপ রেজাল্ট থাকে সে হয়তো চাইবে না, আমাদের কিছু বাধা নাই সেটাতে, কিন্তু আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদেরকে অনুরোধ করছি যেন সেই মূল্যায়ন পত্রগুলো তাদেরকে দেওয়া হয়। আর যতই এই অস্থিরতা চলতে থাকুক, এই নতুন শিক্ষা ব্যবস্থার যে সংস্কারগুলো হাতে নেওয়া হয়েছে, এখনকার যেই পরিস্থিতিটা হলো তার সত্ত্বেও আমি মনে করি আমাদের যেই শিক্ষার সংস্কারের যে কার্যক্রম, পাঠ্যক্রমের সংস্কারের যে কার্যক্রম, এবং সর্বোপরি একটা শিক্ষানীতি, আধুনিক শিক্ষানীতি তৈরি করার অন্তত প্রাথমিক পদক্ষেপের যতটুকু সময় পাওয়া যায় তার যে চেষ্টা, একটা প্রারম্ভিক সূচনা করে যাব ইনশাআল্লাহ, সেটা আশা করি। আমার বলার এইটুকুই ছিল। আসলে এর থেকে বেশি আমার নিজের অনুভূতিগুলো বললাম। আমাকে প্রশ্ন করলে যে এর থেকে বেশি কিছু আমি নির্দিষ্ট করে বলতে পারবো তা তো না। যে আপনি বলছেন যে পাঠ্যক্রমের যে সংস্কার করবেন, এই সংস্কারটা যদি স্পেসিফিক করেন, আর এই আপনারা যে 8 তারিখে ভোট নিলেন আর এই 10-12 দিন এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমি কবে ভোট নিয়েছি? মানে আপনারা কি এই গভর্নমেন্ট 8 তারিখে আমি তো মাত্র
3 দিন এসেছি, 3 দিন এসেছি। আমি কি আগে থেকে জানতাম এবং মনে করেছি? গতকালকে আন্দোলন সমন্বয় বলেছেন যে পরীক্ষা বাতিল, কিন্তু সবার মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে শিক্ষার্থীরা বলছে তাদের 2020 সালের মতো সাবজেক্ট ম্যাপিং যে বিষয়গুলো পরীক্ষা হয়নি, তাহলে স্যার তারা কিভাবে আসলে নম্বরটা পাবে? আপনাদের সিদ্ধান্তটা কি এটা জানতে চাই। আমার কোনো ধারণা নাই, আমি এ সম্বন্ধে চিন্তাও করিনি। আমি কালকে যেই অনভিপ্রেত ঘটনা ঘটেছে আমি এখনো তারপরে ঠিক চিন্তা করার স্যার কোনো কি পয়েন্ট বা সিজিপিএ কিছু কি দেওয়া হবে স্যার এই বাচ্চাদেরকে? আমার মাথায় এটা ঢুকছে না এখন। স্যার যারা পরীক্ষা দিতে চায় তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত? এটা তো এক্সপার্ট আছে, আমি একক কিছু করব না। শিক্ষা বোর্ডগুলোই আসল সিদ্ধান্ত নেওয়ার কথা। তারা এসএসসির আগের পরীক্ষা, এবার অর্ধেক পরীক্ষাগুলো হয়ে গেছে, এগুলো সব মিলে কি করবেন সেটা তো আমি এখন জানি না। আমার সরাসরি সেই সিদ্ধান্ত নেওয়ার কথাও না, সেটা এক্সপার্ট যারা তারা আরো দেখবেন। স্যার একটা প্রশ্ন একটু বলি স্যার, একটু পানিটা খেয়ে নিন। স্যার পানিটা পরীক্ষা বাতিল থাকছে কিনা, অনেকে আন্দোলন করছে না। আমি এই পর্যন্ত যা বলেছি তার থেকে আর বেশি কিছু আমার বলার নেই। আপনি তো সিদ্ধান্ত দেবেন, আপনি উপদেষ্টা স্যার, আপনি বলবেন ইয়েস নো, আপনারা আমার কাছে প্রশ্ন করবে আপনাকে। আপনি যেটা বলবেন যে অনেকে আন্দোলন করছেন, অনেকে আন্দোলন করছেন, অনেকে আন্দোলন করছে পরীক্ষা নেওয়ার জন্য, মানে এটা একটা পরিষ্কার মেসেজ আমাদের দেওয়া, মানে মানুষকে জানানো দরকার যে সেটা তো এই পরীক্ষা যে কোনো ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দেওয়ার কথা, তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই কথা। স্যার যেটা হচ্ছে স্যার, আমরা দেখছি যে স্যার 5 আগস্টের পর থেকে স্যার এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আক্ষরিক অর্থে কোনো উপাচার্য নেই। বেশিরভাগ উপাচার্য পদত্যাগ করেছেন, বিশ্ববিদ্যালয়গুলো আপনারা খুলে দিয়েছেন, কিন্তু কোনো ক্লাস হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না। এই একটি বিষয় স্যার, এই নিয়মগুলো কবে হবে স্যার? সেই সঙ্গে আরেকটি বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি স্যার, আপনি সম্ভবত দেখেছেন বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীরা, অনেক জায়গায় শিক্ষার্থীরা শিক্ষকদেরকে হেনস্থা করে তাদেরকে চেয়ার থেকে সরিয়ে দিচ্ছে, এবং সেখানে আবার শিক্ষকদের আরেকটা অংশ ইন্ধন দিচ্ছে স্যার। এই বিষয়টা নিয়ে আপনার কি ব্যবস্থা নেবেন স্যার? এই যে দেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে বেসরকারি খাতে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলো না, এই কলেজ, বেসরকারি কলেজ এবং বেসরকারি এই যে মাধ্যমিক স্কুলগুলো, এগুলোতে এত ব্যাপক এগুলো, এবং এগুলোর মধ্যে যেই পরিচালনা বোর্ড ছিল তারা যেইভাবে এটাকে রাজনীতিকরণ করেছেন, এবং তাতে করে শিক্ষক নিয়োগে যত অনিয়ম হয়েছে, বহু বছরের পুঞ্জীভূত অনিয়ম, এবং অনেককে যে চাকরিচ্যুত করা হয়েছে অত্যন্ত এটা অসঙ্গত কারণে, সামান্য কিছু রাজনৈতিক কারণে। আমি এখনো অনেকের সাথে আমার কাছে এসেছে যারা খুবই খুবই এটা মানে মর্মান্তিক কিছু জিনিস, যে এমন বয়সে তাদের চাকরিচ্যুত হয়েছেন সামান্য একটা রাজনৈতিক কারণে, বা বোর্ডের কিছু মানুষের ব্যক্তিগত আক্রোশের কারণে। এগুলো আমার কাছে একলা একলা এসেছে, যেটা হাজার হাজার। এটা একটা নীতিগত সিদ্ধান্ত ছাড়া তো এটা সম্ভব না, কি করা যায়? এর জন্য একটা হলো যেটা যে আমরা তো একটা বিরাট আন্দোলন হয়ে গেছে, অনেক অন্যায় অবিচার হয়েছে, মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ আছে, যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের মধ্যে ক্ষোভ আছে, কিন্তু একটা সফল অভ্যুত্থান বলুন বা গণজাগরণ বলুন, তারপরে তো আমরা আবার একটা সভ্য সমাজে, সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে চাই। এবং শেষ পর্যন্ত তো শিক্ষাঙ্গনের যে পরিবেশ, যেখানে ছাত্র শিক্ষকদের মধ্যে যে ধরনের সম্পর্ক আমরা আশা করি, সেটা তো ফিরিয়ে আনতে হবে। আমি জানি যে অনেক অন্যায় আছে, অনেকের ক্ষোভ আছে, কিন্তু অনেকগুলো জায়গায় যেমন দেখেছি বল প্রয়োগ করে
শিক্ষকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা তো অত্যন্ত দৃষ্টিকটুও মনে হয় আমাদের কাছে। তো আমরা তো একটা সভ্য সমাজ, এর যদি যে অন্যায়গুলো হয়েছে সেগুলো তো সবই প্রতিকার করা হবে। এই স্কুল কলেজ, সরকারি স্কুল কলেজের বোধহয় আমি বলেছিলাম পুরো বোর্ডকেই বাতিল করতে, কোনো কারণে বোধহয় বলা হয়েছে শুধু সভাপতিকে বাতিল করতে, কিন্তু আসলে পুরো বোর্ডকেই বাতিল করার কথা। এগুলো তো সবই রাজনৈতিকভাবে তৈরি করা বোর্ড, কিন্তু এটাও আমরা চাই না যে পালাবদলের চর দখলের মতো একটা রাজনৈতিকভাবে গঠিত বোর্ড চলে গেল, আবার আরেকটা একে দখল করে নিল, তাহলে তার লাভ হলো না। আমরা তো চাই গুণগত মান শিক্ষার। আমার নিজের ধারণা যে আমাদের শিক্ষা ব্যবস্থায় তো ক্রমাগত গুণগত অবনতি হয়েছে, কিন্তু এই শিক্ষা ব্যবস্থার পুরো চক্রের মধ্যে সবচেয়ে দুর্বলতম জায়গা হলো মাধ্যমিক শিক্ষা। এই মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা অন্তত সরকারের অধীনে আছে, সরকারের যে শিক্ষকদেরকে প্রদান করে, কিন্তু মাধ্যমিক শিক্ষায় যে ধরনের অনিয়ম, যে ধরনের অবহেলা এবং যে ধরনের অনিয়ম হয়েছে সেটা অনেক বেশি হয়েছে। অথচ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকেই তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়তে যায়। মাধ্যমিক পর্যায়েই কিন্তু অনেকগুলো বিষয়ে যারা জ্ঞান অর্জন করে, এটাই পরবর্তীকালে ভিত্তি হয়ে থাকে। অঙ্ক যেটা মাধ্যমিক পর্যায়ে শিক্ষা আমি নিজে শিখেছি, তার সেটাই ছিল আসল ভিত্তি। এরপরে আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অঙ্ক পড়াতাম, কিন্তু ওই মাধ্যমিক আমার মনে হয়েছে যে ওই মাধ্যমিক ওই যেই বিষয়গুলো পড়েছিলাম উচ্চ মাধ্যমিকে, সেটা কিন্তু পরবর্তীকালে ভিত্তি রচনা করেছে। যে প্রশ্নটা সেটা হলো যে শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষা করতে হবে, বল প্রয়োগ করা যাবে না এবং অপমানিত করা যাবে না, ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। এটা তো হিউম্যান রাইটস, মানবিক। আমরা তো হিউম্যান রাইটস বিশ্বাস করি। যে যত অন্যায় করুক না কেন সেটাকে শান্তিপূর্ণভাবে, সেটাকে নিয়ম মাফিক আমরা যত দ্রুত পারি প্রচেষ্টা চালাবো। নতুন নতুন যদি যতদূর পারা যায় নিরপেক্ষ কর্তৃপক্ষ, নতুন ধরনের যে বোর্ডে যারা আছেন এবং যেগুলো স্পেসিফিক অন্যায়ের অভিযোগ আছে, এগুলো সবই একত্রিত করা হবে। এবং করে এখন তো আমরা শুরু করেছি একদম প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে থেকে, স্কুল পর্যায়েও চলছে, কিন্তু এটা তো রাতারাতি হবে না বলে যে তাদেরকে বল প্রয়োগ করে একটা বিশৃঙ্খলা তৈরি করতে হবে, কোনো মতেই আমরা চাই না। উপাচার্য নিয়োগটা হবে কবে স্যার? উপাচার্য বিশ্ববিদ্যালয়গুলো এখনো স্থিতিশীল হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলো সরকারি খাতে 50টার বেশি বিশ্ববিদ্যালয় আছে, তার মধ্যে 45টার মতো বোধহয় যেখানে কেউই নেই উচ্চ পর্যায়ে, শুধু যে ভিসি নাই, ভিসি কিছুই নেই, এগুলো সম্পূর্ণ অভিভাবকহীন। এগুলোকে চালিত করা যাবে না অন্তত ভিসি উপাচার্য নিয়োগ না করে। এখন 42টা এরকম বিশ্ববিদ্যালয় আছে। আগে যে সুবিধা ছিল সেটা হলো যে যখন যেই দল থাকে সেই দলের তো লাল নীল শিক্ষকদের দল আছে, তারা একটা তালিকা করে সাথে সাথে দিয়ে দিতে পারেন, তার কোনো বিবেচনা নেই। তাদের তালিকা যেটা তাদের মতো কাজে, সেটাতে তথ্যের কোনো অভাব হতো না। সবচেয়ে খারাপ পদায়ন হতো, কিন্তু তথ্যের ঘাটতি ছিল না। আবার অন্য দল আসলে তাদেরও একটা তালিকা আছে, তাদের শিক্ষক সমিতি আছে, তাদের সংগঠন আছে, সেখান থেকে তালিকা তৈরি হতো, সেটা চলে আসতো। আমাদের ক্ষেত্রে তো আমি সেই সুযোগ পাচ্ছি না। আমাদের ক্ষেত্রে হলো বা ব্যক্তিগতভাবে আমরা যত শিক্ষানুরাগী মানুষকে চিনি,
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষককে বিশ্বাসযোগ্য মনে করি তাদের কাছ থেকে যতদূর পারি তথ্য সংগ্রহ করে দেখছি কে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, প্রশাসনিক দিক থেকে, ব্যক্তিত্বের দিক থেকে এবং সকলের কাছে, কিন্তু বিশেষ করে ছাত্রদের কাছে গ্রহণযোগ্য এরকম শিক্ষকদের যতদূর পারি তালিকা তৈরি করে করে যাচ্ছি। এরপর যত দ্রুত পারি অন্তত প্রধান বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, সিলেটের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী, এগুলোকে আগে চেষ্টা করব সবচেয়ে তাড়াতাড়ি যাতে খুলে যেতে পারে। অন্তত ভিসি, প্রভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি মনে করি একত্রেই সবগুলো যে উপরের পদগুলো এগুলো একত্রেই দিয়ে দিলে ভালো হয়, কারণ এখানেই তো সবচেয়ে সংবেদনশীল জায়গা। এবং ছাত্রদের থেকে আমি যেটা পেতে চাই, তারা কি চায়, তারা চায় যে সম্পূর্ণ দলীয় ভিত্তিক প্রশাসন চায় না তারা, সে সব ছাত্রদের আকাঙ্ক্ষা বলছি। শিক্ষকরা তো দলীয়ভাবে বিভক্ত, তাদের যে কি চায় আমি পুরোপুরি বুঝি না, কিন্তু ছাত্ররা আসলেই চায় যে তারা ভালো প্রশাসন চায় এবং তাদের সবচেয়ে বড় যে যোগ্যতা তারা মনে করে সেটা হলো যে তারা যেই যারা চালাবেন একটা বিশ্ববিদ্যালয় তাদের তো শিক্ষার মান উন্নত হতেই হবে, কিন্তু তারা যেন দলীয়ভাবে বেশি চিহ্নিত না থাকেন, তারা তাদের যেন ব্যক্তিত্বের দিক থেকেই তারা যেন সুপরিচিত থাকেন এবং সকলের কাছে, এমনকি সাদা দল হোক নীল দল হোক তাদের কাছেও গ্রহণযোগ্য হয়। এরকম মানুষকে খুঁজছি, হয়তো পেয়ে যাবো শিগগিরই, যদি সবাই দোয়া করে তাহলে পাবো। কিন্তু আমার একজনের পক্ষে এই সবগুলো, এই 42টা বিশ্ববিদ্যালয়ে এতগুলো পাড়া, আমাদেরও অনেক নেটওয়ার্ক তো আছে, শিক্ষকদের নেটওয়ার্ক আছে, সাদা লাল দলেরও নেটওয়ার্ক আছে, তাদের মধ্যেও তো ভালো ভালো মানুষ আছেন যারা নিরপেক্ষ, তারা নিজেরা দলীয়, কিন্তু তাদের কাছ থেকে আমি নিরপেক্ষ পরামর্শ পেতে পারি, কাদের কাছে পেতে পারি সেটা আমি জানি, কাজেই সেভাবেই আমি বুঝছি। উত্তর দিতে পারবো কিনা জানি না। আমার প্রত্যেকটা শব্দ চয়ন যদি আপনি শোনেন, আমি যা রেকর্ড করেছি, আপনার রেকর্ড করেছেন তো সেখানে তো বুঝতে পারছেন কি হয়েছে। আমি তো বলেছি যে প্রশাসনের সর্বোচ্চ জায়গায় যেটা এই সচিবালয়, এটা অরক্ষিত হয়ে পড়েছিল। জনগণের যদি সাপোর্ট থাকে, আমাদেরকে যদি সমর্থন করে, গ্রহণযোগ্য মনে করে, তাহলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমাদেরকে যদি একদমই অপান্তেয় মনে করে যে আমরা কোথা থেকে আসলাম, আমাদের কোনো যোগ্যতা নাই, তাহলে তো আর আমি যা বলেছি তার বাইরে কিছু বলতে চাই। আপনি বলছেন যে কিছু সংস্কার করবেন, এগুলো যদি বলেন পাঠ্যক্রম করে এবং হাত দিয়েছেন এটা তো আগে বলেছি, আমাদের তো সময় খুব কম। শিক্ষা পাঠ্যক্রমের সবচেয়ে বড় জিনিস হলো যে জানুয়ারি মাসে সব বই, পাঠ্যপুস্তক ছাত্রদের হাতে পৌঁছে দিতে হয়। এই যে বইগুলো ছাপানো, এটা একটা বড় বাণিজ্য চক্র, এর মধ্যে একটা চক্র আছে যারা এটাতে বহু কোটি কোটি টাকা অপচয় হয়েছে। কিন্তু সময়টা প্রচন্ড কম। আমাদের যদি সময় থাকতো তাহলে
পুরো শিক্ষাক্রমকাল সাজিয়ে সেভাবে নতুন বইগুলো দিতে পারতাম। সেটাও আর নতুন শিক্ষানীতি করতে তো আরো সময় লাগবে। আরেকটা সমস্যা হলো যে নতুন শিক্ষাক্রমে এখনই অনেকে ঢুকে গেছে। এখন ক্লাস 9-এ যারা পড়ছে তাদের তো 8-9 মাস হয়ে গেছে। আমাদের একটা সবচেয়ে বেশি আপাতত যেটা সম্বন্ধে অভিভাবকরা সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন যে আমাদের ছেলেমেয়েরা এই শিক্ষাক্রমে কিছু পড়ছেন না, তারা কি কি সব প্রজেক্ট করছে যেটা ওনারা বুঝতে পারছেন না, এবং মূল্যায়নের পদ্ধতিও বুঝতে পারছেন না। আমি দুই একটা ওই বইগুলো সভা নিয়েছি এবং এগুলো অনেকগুলো দেখে আমি যেটা দেখেছি যে মূল্যায়ন পদ্ধতি কি হবে না হবে, এই বাংলা আমি নিজে বুঝি না, আমি বুঝতে পারি না কি করে আসলে মূল্যায়ন হয়। কাজেই একদম সবচেয়ে আগে হলো অন্তত পরীক্ষা দিয়ে মূল্যায়নটার ব্যবস্থা করতে হবে। ক্লাস 9-এ যারা আছে তাদের তো অনেক দূর হয়ে গেছে, কিন্তু এই মূল্যায়ন পদ্ধতি না দিয়ে অন্তত কিছু দূর পড়িয়ে মূল্যায়নটা পরীক্ষার ভিত্তিতেই যাতে হয়। কিন্তু রাতারাতি তো সেই পরীক্ষা পদ্ধতি আমি এখন বদলাতে পারবো না, কারণ যেই আর নতুন যেই পাঠ্যক্রম, এটা মোটামুটি ভাবে আমরা চেষ্টা করছি, যেহেতু আমাদের কাছে হাতে আর সময় নেই এবং ছাপাতে দিতেই হবে, 1 সপ্তাহের মধ্যে ছাপাতে দেওয়ার কথা। সেখানে আমরা আমাদের কাছে যেটা আছে সেটা হলো 2021 সালের আগের যেই পাঠ্যপুস্তকগুলো আছে এগুলোকে ছাপানো যায়, কিন্তু এগুলোকে ছাপাতে গেলে যেহেতু কিছুদিন পর্যন্ত যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী পড়ে ফেলেছে, সেগুলো তো ইভেন ওগুলোর মলাটেও যা লেখা আছে সেগুলোর সংস্কার করতে হবে, পিছনের মলাটে লেখা আছে অনেকে বিজ্ঞান, এবং কিছু কিছু টেক্সট যেটা লেখা সেটা অতি দ্রুত যাতে সংশোধন করা যায় সেগুলো পড়ি। কিন্তু এটা দিয়ে আপাতত চালিয়ে যাওয়া যাবে। আমাদের আসল সমস্যাটা হবে নতুন এখন যারা 9-এ পড়ছে এরা মাঝখানে পড়ে গেল, কারণ আমরা আগামী বছরে ক্লাস 10-এ আবার বহুমুখী সে যারা বিজ্ঞান পড়তে চায়, যারা কলা বিভাগে, তারা বাণিজ্য বিভাগে, এটা আমরা মনে করি স্কুল পর্যায়ে থেকে শুরু না করলে কলেজে গিয়ে হঠাৎ করে তারা ওই লেভেলে পারে না। এটা আমার নিজের অভিজ্ঞতা, তো আমি জানি। এই জন্য সেই পাঠ্যপুস্তকগুলো আছে, কিন্তু সেগুলো তো একটু পরিমার্জন না করে এখনই দেওয়া যাচ্ছে না। কাজে সেটার আমরা চেষ্টা করছি, এবং যত তাড়াতাড়ি, যেহেতু এবারের এই মুদ্রণে বড় ধরনের বাণিজ্য হবে না, সে কারণে অন্তত আমরা এমন পদ্ধতিতে ছাপানোর ব্যবস্থা করবো যেটাতে অন্তত পাঠ্যপুস্তকগুলো দেখতে অন্তত দৃষ্টিনন্দন হবে, কাগজগুলো এত খারাপ হবে না, এর মধ্যে ছাপায় এত ভুল থাকবে না। এটা সরকারি যে প্রকিউরমেন্ট পলিসি আছে না, ওগুলো তো আমলাতান্ত্রিক, সেই আমলাতান্ত্রিক জটিলতাকে যতদূর পারি কমিয়ে এনে আমার নিজের উপরই দায়িত্ব নিয়ে, যে উনি যদি কারাপশন করে থাকেন করেছেন, কিন্তু তা সত্ত্বেও আমি চেষ্টা করব যে অন্তত বইগুলো সুন্দরভাবে ভালোভাবে মুদ্রিত হয়, ঠিক সময়ে মুদ্রিত হয়, আর্থিক অনিয়ম হবে না, এটা আমি নিশ্চিত করবো। পরিবর্তন আছে, টেক্সটগুলোতে কি ধরনের পরিবর্তন আছে? ইতিমধ্যে একটা শপথে আমরা দেখছি স্কুলে, প্রাইমারি স্কুলের যে অ্যাসেম্বলিতে শপথে তো আমাদের একটা কমিটি তৈরি করে দিচ্ছি। আমি তো সব বিষয়ে বিশেষজ্ঞ না, টেক্সট এক্স্যাক্টলি কিভাবে ন্যূনতম করতে হবে, কারণ সময় নাই, অতি দ্রুত করতে হবে, এবং ওই যে একটা আমলাতান্ত্রিক পদ্ধতি, যে ইনি হবেন প্রধান কি যেন বলে লেখক, তারপরে পর্যায়ে অন্য লেখক, এত কিছু সময় নাই। একজন যিনি ভালো পারেন
উনি কলেজের শিক্ষক হন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, উনি নিজের দায়িত্বে আমাদের কিছু গাইডলাইনে উনি নিজে করে দেবেন, তাতে করে মানে স্যার কিছু নাম করে স্যার আর একটা বিষয় স্যার, আপনি বলছিলেন যে আমাদের হাতে আছে 3 মাস স্যার। আমার যে 2021 সালে যে বই আমরা আবার যেটা ছাপানোর সিদ্ধান্ত নিচ্ছি, সেখানে কাভার যদি চেঞ্জ করতে হয়, তারপরে টেক্সট যদি চেঞ্জ করতে হয়, সেই টেক্সটটা রিভিউ করতে তো সময় লাগবে স্যার। সেই সঙ্গে স্যার এই বই ছাপানোর টেন্ডারটা কিছু হয়ে গেছে স্যার, সেই টেন্ডারটা মানে হয়নি, স্যার আগেগুলো হয়েছে। স্যার মাধ্যমিকেরটা স্যার কিছু কিছু বই হয়ে গেছে। আমি বন্ধ করে দিয়েছি সব, যেখানে যা আছে সব বন্ধ। পরীক্ষা নিয়ে একটা প্রশ্ন করতে পারি স্যার? আরে ভাই প্রশ্ন করতেছে তো। একটু শেষ করি। অভিজ্ঞতা আছে। নতুন দরপত্র হবে কিনা আর এই বইয়ের টেক্সটের যে সংশোধনের কাজটা স্যার, আমি একটু বুঝিয়ে বলেছি যে দরপত্র তো আমি অত বুঝি না, অর্থ মন্ত্রণালয়ে আমি একসময় বিশ্ব উপদেষ্টা ছিলাম। এখন আমাকে কতদূর নিজের দায়িত্বে নিতে হয়, সব দরপত্র 2 মাস ধরে করে তারপর কম্পিটিটিভ করে আমার এর ভেতরে ঢুকতে হবে। হয়তো বলবে যে আমি নিজেই কি দুর্নীতিতে ঢুকে গেছি নাকি, কিন্তু চেষ্টা করবো আমি। সোজা কথায় 35 কোটির উপরে বই স্যার, সেটা আসলে এই স্বল্প সময়ে খানিকটা সংস্কার করে ছাপাতে দিয়ে বাচ্চাদেরকে 1 জানুয়ারি বই দেওয়া আসলে যাবে কিনা স্যার। আমি জানি স্যার আপনি কয়েকদিন দায়িত্ব নিয়েছেন আপনার পক্ষে, কিন্তু আপনি আসলে আপনার মেসেজটাই আসলে আমরা দিতে চাই। সবচেয়ে যতদূর পারি চেষ্টা করব, আর তোমাকে আমি রেসিস্টেন্ট রাখবো। স্যার একটা বিষয় স্যার বলতে পারি কিনা? বলেন। ছিল স্যার যে আপনি আপনার নিজের সন্তানদের উদাহরণ দিয়ে যেটি বললেন যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের এই যে বিদেশ থেকে মূল্যায়নের প্রেক্ষিতেই স্ব কলেজ যেন একটি মানে ওইখানে তাই হয়। স্যার এইটা কি স্যার আপনি যেটা আজকে বললেন এইটাই কি, নাকি বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা বা ঘোষণা দেবে, নাকি আপনি যেটা বললেন এই নির্দেশনা অনুযায়ী? এটা যে কোনো শিক্ষার্থীর অধিকার, কোনো আনুষ্ঠানিকতা বা কোনো নিয়ম নীতি বা আইন করতে হয় না। আমি ছাত্র হিসাবে আপনাদের কলেজে 2 বছর পড়েছি, আমি আমার মূল্যায়ন পত্র চাই। আমি এতগুলো পরীক্ষা দিয়েছি, আমার মূল্যায়ন পত্রটা দিতেই হবে। এটা তো আমার আইন করতে হবে কেন? কোন শিক্ষক অস্বীকার করবে সেটা না দিতে? নিজেদের দরকার ছাত্ররা সেটা চাইবে। এই মূল্যায়ন পত্রটা তাদের সারা জীবনে ব্যবহার করবে, কারণ তারা তো অনেকগুলো পরীক্ষা দিতে পারেনি। থ্যাংক ইউ। আপনাদেরকে ধন্যবাদ।